প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সকালে? আশা করি যে যেখানে আছো সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কারক ও বিভক্তি। তোমরা জানো যে পরীক্ষার প্রশ্নপত্রে কারক ও বিভক্তি একসঙ্গে যুক্ত হয়ে দেওয়া থাকে। এটা সমাধান করতে গেলে তোমাদেরকে আগে বিভক্তি শিখে নেওয়া লাগবে। তো গত ক্লাসে আমরা বিভক্তি সম্পর্কে আলোচনা করেছিলাম, আর আজকে কারক সম্পর্কে আলোচনা হবে। শেষে আমরা কারক বিভক্তি কীভাবে একই বাক্যের ভিতর থেকে নির্ণয় করতে পারি আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে কারক বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে, অথবা বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। যেমন আমরা যদি এভাবে লিখি, রহিম বই পড়ে। বাক্যটিতে পরে আছে ক্রিয়াপদ, এছাড়াও অন্যান্য পদ আছে রহিম, বই। তাহলে যদি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক বের করতে যাই আমরা, মানে ক্রিয়াকে কেন্দ্র করে আমরা যদি প্রশ্ন করি, কে পড়ে? রহিম পড়ে। কি পড়ে? বই পড়ে। এভাবে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক সেটাই মূলত কারক। এই কারক 6 প্রকার। ইতিমধ্যে হয়তো তোমরা শুনেছো বা পূর্বের ক্লাসে পড়েছো যে কারক 6 প্রকার। এগুলো আমি লিখছি, তোমরা একটু খেয়াল করো। এক কর্তৃকারক, 2 কর্মকারক, 3 করণকারক, 4 সম্প্রদানকারক, 5 অপাদানকারক, 6 অধিকরণকারক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। এখন আসো যে আমরা কীভাবে একটা বাক্যের মধ্যে বাক্য থেকে কারক ও বিভক্তি একসঙ্গে নির্ণয় করতে পারি। তাহলে আমরা প্রথমত কর্তাকারক নিয়ে আলোচনা করি। আগে আমাদেরকে জানতে হবে যে কর্তাকারক কি। সর্বপ্রথম বাক্যের মধ্যে জানতে হবে আমাদের যে কর্তা বের করতে হবে। কর্তা বলতে বোঝায় যে মূলত কাজ করে, যে কাজ করে সেই কর্তা। যেমন আমরা যদি বলি করিম স্কুলে যায়, পাখি আকাশে ওড়ে। পাখি আকাশে ওড়ে বুলবুলিতে ধান খেস। এভাবেগুলো তোমরা খেয়াল করে বুঝতে পারবা। এখানে রহিম স্কুলে যায়, পাখি আকাশে ওড়ে, বুলবুলিতে ধান খেয়েছে। তাহলে এই কাজটা করছে কি? স্কুলে যাওয়া কাজটা করছে রহিম, তাহলে রহিম কর্তা। পাখি আকাশে ওড়ে, ওড়া কাজটা কে করছে? পাখি, তাহলে পাখি কর্তা। তাহলে বাক্যটিতে বুলবুলিতে ধান খেয়েছে, তাহলে এবারকে বুলবুলি কর্তা। তাহলে তোমরা খুব সহজে কর্তা বুঝতে পারছো। কোনো বাক্যে মানে যে কাজ সম্পূর্ণ করে সেটাই হচ্ছে কর্তাকারক বা কর্তৃকারক। এই
কর্তার সঙ্গে বা কর্তৃকারকের সঙ্গে যে বিভক্তি যুক্ত থাকবে, তোমরা জানো ইতিপূর্বে বিভক্তি সম্পর্কে আলোচনা হয়েছে, যে যে কর্তার সঙ্গে যে বিভক্তি থাকবে তোমরা তাহলে সেটা সেই কারকে সে বিভক্তি নেবে। যদি কোনো কর্তৃকারক হয় তাদের যদি কোনো বিভক্তি না থাকে তাহলে তোমরা জানো যে কোনো বিভক্তি উল্লেখ না থাকলে সেটা প্রথম নম্বর শুনবে। তাহলে দেখা যাচ্ছে এখানে একটা বাক্য দেওয়া আছে যে রহিম স্কুলে যায়, রহিমের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই, তাহলে এটা কোন কারক হবে, যে কর্তৃকারকে শুনবে। পরের বাক্যটিতে আসো যে পাখি আকাশে ওড়ে। এখানে পাখি কর্তা, ওরা কাজটা পাখি সম্পন্ন করছে, তো পাখির সঙ্গে তদ্রুপ কোনো বিভক্তিযুক্ত নেই, তাহলে এখানেও কর্তৃকারকে শুনবে। তদ্রুপ দেখো বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বুলবুলি কর্তা, যে ধান খাওয়া কাজটা বুলবুলি সম্পন্ন করছে। এই বুলবুলি আছে মূল শব্দ, তার সঙ্গে তে বিভক্তি আছে, তাহলে তে আছে সপ্তমী বিভক্তির উদাহরণ। তাহলে বাক্যটিতে বলা যায় যে এটা আছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। একইভাবে আমরা যদি অন্যান্য আরো উদাহরণ দিতে চাই, এছাড়া যদি আমরা আরো উদাহরণ দিতে চাই যে জল পড়ে পাতা নড়ে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। এই বাক্যগুলোতে খেয়াল করলে আমরা দেখতে পাই যে জল নিজে নিজে পড়ে, আবার পাতা নিজে নিজে নড়ে। তাহলে এখানে জল কর্তৃকারকে শূন্য বিভক্তি, পাতা কর্তৃকারকে শূন্য বিভক্তি। আর পরের বাক্যটিতে খেয়াল করো যে পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। এই বাক্যটিতে পাগলে এটা হচ্ছে কর্তা, তার সঙ্গে পাগলে এটা কর্তৃকারক, এর সঙ্গে বিভক্তি যুক্ত আছে সপ্তমী, তাহলে এটা কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। আর আগেরটা হচ্ছে জল পড়ে পাতা নড়ে, এটা হচ্ছে কর্তৃকারকে, দুইটাই হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। তদুর পরের বাক্যটিতে দেখো পাগলে কি না বলে আর ছাগলে কি না বলে, কি না খায়। বলা এবং খাওয়া এই কাজ দুইটাই ছাগলে এবং পাগলে দুইটা করছে। সেক্ষেত্রে পাগলে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি, তদুর ছাগলে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারলে যে যে ক্রিয়া সম্পূর্ণ করে সেই হচ্ছে কর্তৃকারক। অর্থাৎ এছাড়া এটা তোমরা কারক নির্ণয়ের ক্ষেত্রে আরো সহজভাবে বুঝতে পারবে যে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর বেরিয়ে আসে সেটাই হচ্ছে কর্তা বা কর্তৃকারক। এরপরে আসো কর্মকারক। কর্মকারকটা দেখো যে কাজ করবে সে কর্তা, যখন কর্তা কি কাজ করছে সেটাই হচ্ছে কর্ম। অর্থাৎ যে করে সে কর্তা, যা করে তাই কর্ম। তাহলে যদি এখানে বলা যায় আমি ভাত খাই, নাসিমা ফুল তুলছে, সে বই পড়ে, ধোপাকে কাপড় দাও। এই ধরনের বাক্যগুলো যদি আসে তাহলে দেখো তোমরা লক্ষ্য করে যে আমি ভাত খাই, এখানে ভাতের নিচে দাগ আছে, যদি দাগ থাকতো আমির নিচে তাহলে হতে কর্তৃকারক। ভাতের নিচে দাগ আছে তাহলে এটা হচ্ছে যে আমি খাই, কে খাই, আমি খাই, কি খাই, ভাত খাই। অর্থাৎ ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর বেরিয়ে আসে সেটা হচ্ছে কর্মকারক। বুঝতে পেরেছো নিশ্চয়? একইভাবে দেখো পরে উদাহরণগুলো খেয়াল করে তুমি বুঝতে পারবা। নাসিমা ফুল তুলছে, এখন ফুল তোলা হচ্ছে নাসিমার কাজ। যদি নাসিমার নিচে দাগ থাকতো তাহলে সেটা হতো কর্তৃকারক। এখানে ফুলের নিচে দাগ আছে, তাহলে কে ফুল তুলছে, নাসিমা ফুল তুলছে, নাসিমা কি তুলছে, ফুল তুলছে, এটা হচ্ছে ফুল হচ্ছে কর্তৃকারক। এখানে দেখো আগের বাক্যটিতে আমি ভাত খাই, ভাতটা হচ্ছে কর্তৃকারকের শূন্য বিভক্তি,
এই কর্মকারক শূন্য বিভক্তি। তদ্রুপ দেখো নাসিমা ফুল তুলছে, এই বাক্যটিতে ফুল কর্মকারকে শূন্য বিভক্তি। পরের উদাহরণগুলো একইভাবে খেয়াল করো যে সে বই পড়ে, তাহলে কে বই পড়ে? সে কি পড়ে? বই পড়ে। তাহলে কি তারা প্রশ্ন করলে কি একের উত্তর বেরিয়ে আসে? তাহলে তোমরা আগেই শুনেছো যে সেটা কর্মকারক। তাহলে এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। একইভাবে দেখো পরে আরেকটি বাক্য দেওয়া আছে, ধোপাকে কাপড় দাও। এখন ধোপাকে কাপড় দাও, এই ধোপাকে কাপড় দেওয়া এটা তো একটা কাজ। মূলত যে করে সে কর্তা, একজন কর্তা যে কাজ করবে সেই কাজটা করে। তাহলে এখানে ধোপাকে কাপড় দেওয়া তোমার একটা কাজ, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কর্মকারক। আর এই বিভক্তি দেওয়া আছে, দেখো কে আছে, ধোপার সঙ্গে কে যুক্ত আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। এরপরে আসো করণকারক। এরপরে আসো করণকারক। তাহলে যে কাজ করে সে কর্তা, কর্তা যা করে তাই কর্ম। আর কর্তা কোনো কাজ করার সময় যে যন্ত্র বা উপকরণের সাহায্য নিয়ে কোনো কাজ করে সেটাই হচ্ছে করণকারক। অর্থাৎ লক্ষ্য করো, উদাহরণটা দেখলে বুঝতে পারবা। ছেলেটি তাস খেলে পড়া নষ্ট করে। সে লাঠি দ্বারা সাপটি মারল। কৃষকেরা লাঙ্গল দ্বারা জমি চাষ করে। লাঙ্গল দ্বারা, দেখো খেয়াল করে এখানে আমি তিনটা উদাহরণ দিয়েছি যে ছেলেটি তাস খেলে পড়া নষ্ট করে, তো তাসে নিচে দাগ আছে। তো ছেলেটি খেলা করতে গেলে সে তাসের সাহায্য নিয়ে খেলা করে। তাহলে এখানে একটা কাজ করতে গেলে যে যন্ত্র, যে বস্তু, যে উপকরণ, যে দ্রব্যের সাহায্য নিয়ে কোনো কাজ করবে কোনো কর্তা, সেটাই হচ্ছে কর্মকারক। অর্থাৎ পূর্ব থেকে তোমাদের যে ধারণা তোমরা পেলে সেটা কি দাঁড়াচ্ছে? যে কাজ করবে সে কর্তা, কর্তা যা করে তাই কর্ম। আর কর্তা কোনো কাজ করার সময় যে যন্ত্র বা যে উপকরণ বা দ্রব্যের সাহায্য নিয়ে করে সেটা হচ্ছে কর্ম। তাহলে এখানে দেখো যে তাস, তাহলে তাসটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। এখন এখানে যদি তোমরা জানো যে তৃতীয় বিভক্তির উদাহরণ হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। যদি বাক্যের মধ্যে শব্দের সঙ্গে দ্বারা, দিয়া, কর্তৃক উল্লেখ থাকে তাহলে সেটা তৃতীয়া, আর যদি বিভক্তি উল্লেখ না থাকে তাহলে সেটা হবে শূন্য বিভক্তি। এখানে দেখো যে সে লাঠি দ্বারা সাপটি মারল। লাঠি দ্বারা, মানে সাপ মারা কাজ করতে যে সে লাঠি সাহায্য নিয়েছে, তাহলে এই যে লাঠি দ্বারাটা হচ্ছে করণকারকে তৃতীয়া বিভক্তি। তদ্রূপ পরের উদাহরণটা খেয়াল করো, কৃষকেরা লাঙ্গল দ্বারা জমি চাষ করে। তাহলে কৃষকেরা জমি চাষ করতে যে কিসের সাহায্য নিয়েছে? লাঙ্গলের। লাঙ্গল দ্বারা জমি চাষ করে, তাহলে এখানে হচ্ছে করণকারকে তৃতীয়া বিভক্তি। তদ্রূপ একইভাবে বলা যায় আমরা কলম দ্বারা লিখি। এই বাক্যটিতে যদি বলা হয় যেখানে কি কারক আসছে, তাহলে দেখো তোমরা খেয়াল করে ইতিপূর্বে যে উদাহরণগুলো ফলো অনুসরণ করলে বা দেখলে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যে আমরা লেখা কাজ সম্পূর্ণ করি মূলত কিসের দ্বারা? কলম দ্বারা। তাহলে আমরা কলম দ্বারা লিখি, তাহলে এখানে কলমটাও হচ্ছে একটা উপকরণ। তাহলে এই কলম হচ্ছে করণকারকে তৃতীয়া বিভক্তি। এবার আসো
সম্প্রদানকারক। তাহলে এতক্ষণ যে আলোচনা হলো মূলত তোমরা কি বুঝতে পারলে তা থেকে, যে যে কাজ করবে সে কর্তৃকারক, কর্তা। কোনো কর্তা কি কাজ করলো সেটা হচ্ছে কর্মকারক, আর কর্তা কোনো কাজ করার সময় যে যন্ত্র বা যে দ্রব্য বা বস্তু বা যে উপকরণের সাহায্যে কোনো কাজ করবে সেটা হচ্ছে করক। আর নিঃস্বার্থভাবে কাউকে কোনো কিছু দান করা বোঝালে সেটা হবে সম্প্রদানকারক। কাউকে কোনো কিছু নিঃস্বার্থভাবে দান করা। দেখো খেয়াল করে তোমরা, একটা বাক্য দেখো, আমি লিখলাম উদাহরণ, সৎপাত্রে কন্যা দান করো। এছাড়া আরো দেখো, খেয়াল করো, অন্নহীনে অন্ন দাও। দেখো এটাতে আমাকে দেখো যে ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক। তাহলে আগে দেখো খেয়াল করো, তিনটা বাক্য লিখেছি যে সৎপাত্রে কন্যা দান করো, অন্নহীনে অন্ন দাও, আর ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক। এটা দাগ আছে, খেয়াল করে দেখো, সৎপাত্রে, অন্নহীনে, আর আছে ভিক্ষা দাও। সৎপাত্রে কন্যা দান করো। এই সৎপাত্রে কন্যা দান করার ক্ষেত্রে এখন অর্থাৎ কারো সন্তান মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে এটাকে সৎপাত্রের সঙ্গে বিয়ে দেওয়া, এটাকেই মূলত বোঝানো হচ্ছে যে সৎপাত্রে, সৎপাত্র মূল শব্দ, তার সঙ্গে বিভক্তি যোগ আছে একার। তাই কারক বিভক্তির ক্ষেত্রে না ক্ষেত্রে কি আসছে, যে সৎপাত্রের সম্প্রদান কারক, আর একার আছে, তাহলে এখানে সপ্তমী বিভক্তি, অর্থাৎ সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। তারপরে দেখো অন্নহীন অন্ন দাও। তো অন্নহীনে, অন্নহীনে বলতে এখন যার খাবার নেই তাকে খাবার দাও, এটাও হচ্ছে সম্প্রদানের সপ্তমী বিভক্তি। তারপরে দেখো ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক। তো ভিক্ষা দাও, তো ভিক্ষা দিতে গেলে তো সাধারণত সেটা আমরা নিঃস্বার্থভাবেই দেওয়া বোঝায়। তো ভিক্ষা দিলে আমরা তো প্রতিদানে সেখান থেকে তার কাছ থেকে আর কিছু আশা করছি না, এখানে তো আমাদের কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে আমরা দান করছি। এই ভিক্ষা দাও এটা হচ্ছে সম্প্রদান কারকে শূন্য বিভক্তি। এভাবে অন্য যে কোনো বাক্যে দেখা যাচ্ছে নিঃস্বার্থভাবে কাউকে কোনো কিছু দান করা যদি বোঝায় তাহলে সেটা হবে সম্প্রদান কারক। আর এই সম্প্রদান কারক কারণে যে শব্দের সঙ্গে দান দেওয়া থাকবে সেই শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত থাকবে তোমরা কারক বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে সেই কারকটা সিলেক্ট করে সেই কারকের সঙ্গে ওই বিভক্তি সেটা সঠিক উত্তরে এভাবে দেবে।